আসসালামু আলাইকুম। সাবজেক্ট রিভিউ এর আজকের পর্বে আমরা কথা বলবো ন্যানোম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং নিয়ে। এই ভিডিওতে আমি থাকছি আবিদুর রহমান, বুয়েট এমএমই 20 ব্যাচ। ন্যানোম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়েরই একটা অংশ, যেখানে মূল ফোকাসটা থাকে সিরামিকের উপর বা সিরামিক ম্যাটেরিয়ালসের উপর। ম্যাটেরিয়ালস মূলত তিন প্রকার, সেটা হচ্ছে গিয়ে সিরামিক, পলিমার এবং মেটালস। এছাড়াও অ্যাডভান্স ম্যাটেরিয়ালস এবং কম্পোজিটসেরও ব্যবহার রয়েছে। আমাদের এই ডিপার্টমেন্টে সিরামিক ম্যাটেরিয়ালসের উপর ফোকাসটা বেশি দেওয়া হয় এবং অ্যাডভান্স ম্যাটেরিয়ালসের উপর ফোকাস দেওয়া হয়, সেটা হচ্ছে গিয়ে ন্যানো ম্যাটেরিয়ালস। ন্যানো ম্যাটেরিয়ালস হচ্ছে গিয়ে এক ধরনের অ্যাডভান্স ম্যাটেরিয়ালস। সো আমাদের বাস্তবিক জীবনে আমাদের সিরামিক ম্যাটেরিয়াল কিন্তু অনেক বেশি ইউজ হয় এবং অ্যাডভান্স সিরামিক্স তো আরও বেশি ইউজ হয়। সিরামিক ম্যাটেরিয়ালসের মধ্যে আছে কি আমাদের হোয়াইট ওয়্যার্স, যেমন হচ্ছে গিয়ে আমাদের টাইলস, এছাড়া হচ্ছে বেসিন এবং হচ্ছে আমরা বিভিন্ন থালা বাসন যে ইউজ করি সেখানেও কিন্তু আমাদের সিরামিকের প্লেট থাকে, মগ ইউজ হয়, মেলামাইনের প্লেট ইউজ হয়। তো সেখানে কিন্তু আমাদের সিরামিকের ইউজ আছে। এছাড়াও কিন্তু আমাদের কংক্রিট, এছাড়া হচ্ছে গিয়ে আমাদের সিমেন্ট, বিল্ডিং বানানোর ক্ষেত্রে ইউজ হয়, সেখানেও কিন্তু আমরা সিরামিক ম্যাটেরিয়ালসের ইউজ দেখতে পাই। এছাড়া হচ্ছে আমাদের গ্লাস ইউজ করি, আমরা হচ্ছে স্মার্টফোনে আমাদের প্রোটেক্টের ইউজ করি, সেখানেও কিন্তু আমাদের সিরামিক ইঞ্জিনিয়ারিংয়ের হচ্ছে কি অ্যাপ্লিকেশন আছে। এছাড়া হচ্ছে ন্যানো ম্যাটেরিয়ালস হচ্ছে এক ধরনের অ্যাডভান্স ম্যাটেরিয়ালস, এগুলো কিন্তু আমাদের অনেক ইউজ হয়। লাইক হচ্ছে আমাদের কম্পিউটার সিস্টেমে আমাদের প্রসেসর, র্যাম, এখানে কিন্তু আমাদের সিলিকন চিপস ইউজ হয়, আমাদের কিন্তু এখানেও সিরামিক্স ইউজ হয় এবং এগুলো কিন্তু অ্যাডভান্স সিরামিক্স। ট্রেডিশনাল যেমন আমাদের ইট, কংক্রিট, সিমেন্ট, হোয়াইট ওয়্যার্স, আমাদের হচ্ছে এই টাইলস, এসব কিন্তু ট্রেডিশনাল আমাদের সিরামিক্স। সেখান থেকে কিন্তু অ্যাডভান্স সিরামিক্সের ম্যানুফ্যাকচারিং প্রসেস কন্ট্রোল এগুলোরও অ্যাডভান্স হয়। প্রথমে আমরা দেখে নিব কোন কোন ইউনিভার্সিটিতে বাংলাদেশে এই ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামটি হচ্ছে অফার করা হয়। বর্তমানে বুয়েট এবং রুয়েটে হচ্ছে গিয়ে এই ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামটা হচ্ছে চালু আছে। বুয়েটে হচ্ছে গিয়ে 2022 সাল থেকে হচ্ছে গিয়ে এই এনসিই ডিপার্টমেন্টটা চালু হয়েছে এবং সিট সংখ্যা হচ্ছে গিয়ে 30। বাট 2022 সাল থেকে এটার বিএসসি প্রোগ্রাম চালু হয়েছে, বাট এর অনেক আগে থেকেই কিন্তু এটাতে হচ্ছে এই ডিপার্টমেন্টে হচ্ছে মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম চালু ছিল এবং ডিপার্টমেন্টের নাম ছিল হচ্ছে গ্লাস অ্যান্ড সিরামিক্স ইঞ্জিনিয়ারিং। 2022 সাল থেকে ডিপার্টমেন্টটা ন্যানো ম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং নাম পরিবর্তন করে এটা হচ্ছে বিএসসি প্রোগ্রামটা চালু করে। এবং এটা নতুন ডিপার্টমেন্ট হলেও তাদের ল্যাব ফ্যাসিলিটি কিন্তু বুয়েটের বর্তমান অন্যান্য যেসব পুরাতন সাবজেক্ট আছে তাদের থেকে কিন্তু অনেক বেশি অ্যাডভান্সড। কারণ যেহেতু এখানে ন্যানো টেকনোলজি নিয়ে কাজ হয়, এখানে কিন্তু অনেক হাই কস্টের অনেক হচ্ছে ল্যাব ফ্যাসিলিটি আছে, ল্যাবের হচ্ছে অনেক মেশিনারিজ আছে। এছাড়া হচ্ছে রুয়েটেও হচ্ছে 2010 সাল থেকে গ্লাস অ্যান্ড সিরামিক্স ডিপার্টমেন্টটি ছিল, বর্তমানে সেই ডিপার্টমেন্টটির নাম পরিবর্তন করে গ্লাস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং নাম করা হয়েছে। অর্থাৎ এখানে সিরামিক্স এবং মেটালার্জির দিকেও এখানে ফোকাস আছে, অর্থাৎ সিরামিক্স এবং মেটালের দিকেও হচ্ছে রুয়েটের প্রোগ্রামটাতে ফোকাস করা হয়। বাট বুয়েটের হচ্ছে এনসি ডিপার্টমেন্টে সিরামিক্স এবং অ্যাডভান্স সিরামিক্সের উপর ফোকাসটা হচ্ছে বেশি থাকে। দুটা ভার্সিটিতেই হচ্ছে সিট সংখ্যা হচ্ছে 30টি করে। এখন আমরা দেখব আমাদের এই ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামটাতে কোন কোন কোর্সগুলো পড়ানো হয়। ডিপার্টমেন্টের অনেকগুলো কোর কোর্সেস থাকে, যেই কনসেপ্টগুলো হচ্ছে কি একজন ন্যানো ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারের অবশ্যই থাকা জরুরি। প্রথমে হচ্ছে গিয়ে এই কোর্সের শুরুতে ফার্স্ট ইয়ারে আমাদের এই ইন্ট্রোডাকশন টু ন্যানো ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং কোর্সটি পড়ানো হয়। সো এখানে হচ্ছে গিয়ে ন্যানো টেকনোলজি, সিরামিক ইঞ্জিনিয়ারিং, অ্যাডভান্স সিরামিক্স এসব সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে আমরা এই ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে যেসব কোর্স সম্পর্কে জ্ঞান অর্জন করব সেটার একটা প্রাথমিক ধারণা এই কোর্সটিতে দিয়ে দেওয়া হয়। পরবর্তীতে আসছে ক্রিস্টালোগ্রাফি অ্যান্ড ডিফ্রেকশন ফান্ডামেন্টালস। সো পলিমার, মেটাল, সিরামিক সব জায়গাতেই আমাদের কিন্তু ক্রিস্টালোগ্রাফির নলেজটা দরকার হয়। ক্রিস্টালোগ্রাফি হচ্ছে গিয়ে একটা ম্যাটেরিয়ালের ভিতর অ্যাটমগুলা যে সাজসজ্জার মধ্যে থাকে সেটাই হচ্ছে ক্রিস্টালোগ্রাফি। এবং এই সাজসজ্জাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ওই ম্যাটেরিয়ালের প্রপার্টিজ নির্ধারণের ক্ষেত্রে। ম্যাটেরিয়াল সায়েন্সকে অনেক সময় বলা হয় যে স্ট্রাকচার অ্যান্ড প্রপার্টি রিলেশনশিপ, অর্থাৎ একটা ম্যাটেরিয়ালের স্ট্রাকচার বুঝে
কোন স্ট্রাকচারটা কোন প্রপার্টি নির্ধারণ করতেছে এটা কিন্তু আমার বোঝা খুব বেশি জরুরি। সো এই ক্রিস্টালোগ্রাফির মাধ্যমে আমরা সেই অ্যাটমের সাজসজ্জাটা আমরা শিখি এবং সাজসজ্জার হিসাব নিকাশগুলো আমরা শিখি। বিসিসি, এফসিসি, এইচসিপি এইসব বিভিন্ন ক্রিস্টাল স্ট্রাকচার থাকে, সো সেগুলো হচ্ছে আমরা শিখি। এবং ডিফ্রেকশন ফান্ডামেন্টালস, যে আমাদের কিন্তু এই ক্রিস্টালগুলোর উপর যখন কোনো একটা এক্স রে ফেলা হয়, কোনো একটা লাইট ফেলা হয়, সেগুলো কোনো একটা ফোটন ফেলা হয়, সেগুলো কিন্তু ডিফ্রেক্ট করে, সেগুলোর মধ্যে কিন্তু বিভিন্নভাবে তারা বাঁক নেয়। সো সেগুলো কিন্তু আমাদের জানা জরুরি। কারণ কি, আমরা যখন একটা ম্যাটেরিয়ালকে আমার হাতে থাকবে, আমার কিন্তু মানে আমি কিন্তু বাহ্যিকভাবে কিন্তু তার ভিতরে কোন কোন ক্রিস্টালগুলো আছে সেটা কিন্তু আমি চোখে দেখতে পাবো না। সেটার জন্য আমাকে কী করতে হবে, আমাকে সেটার উপর একটা এক্স রে ফেলতে হবে, সেটার উপর আমাকে ফোটন ফেলতে হবে, অথবা কোনো একটা ধরো আইআর রশ্মি ফেলতে হবে, কোনো একটা আমাকে কিন্তু রে ফেলে সেটাকে কিন্তু আমার অ্যানালিসিস করতে হবে। সো এই ক্রিস্টালোগ্রাফির সাথে কিন্তু আমার ডিফ্রেকশনেরও একটা নলেজ কিন্তু আমার লাগবে। সো এই কোর্সটাতে আমাদের এই ক্রিস্টালোগ্রাফি, ক্লাসিফিকেশন, এইগুলো ক্রিস্টালোগ্রাফির ক্যালকুলেশনও কিন্তু আমাদের দরকার, যে অ্যাটমিক অ্যারেঞ্জমেন্টগুলো এরকম আছে এবং এই অ্যারেঞ্জমেন্টটার যে প্লেনার ডেন্সিটি, এটার পুরা বাল্ক ডেন্সিটিটা কীরকম হবে, এখানে অ্যাটমিক অ্যাঙ্গেলগুলো কীরকম আছে, এখানে কতগুলা ভয়েড আছে, অর্থাৎ অ্যাটমিকগুলো যখন সাজসজ্জার মধ্যে থাকবে এদের মধ্যে কিন্তু অনেক ফাঁকা জায়গা থাকে, ফাঁকা জায়গাগুলো কীরকম আছে কোন ক্রিস্টালের মধ্যে, এইসব জিনিসপত্র নিয়ে আমাদের হচ্ছে গিয়ে এই কোর্সটিতে পড়ানো হয়। এর পরবর্তীতে আছে হচ্ছে থার্মোডাইনামিক্স অ্যান্ড কাইনেটিক্স। তো এখানে আমাদের থার্মোডাইনামিক্সের মাধ্যমে আমরা নির্ধারণ করব যে একটা সিরামিক্সের মধ্যে অনেক রকম প্রবাবল ফেজ থাকতে পারে। তো একটা ফেজ থেকে আমি যদি আরেকটা ফেজে যেতে চাই নির্দিষ্ট টেম্পারেচার এবং প্রেসারে, সেটা ফিজিবল হবে কিনা, সেটা পসিবল হবে কিনা, সেটা হচ্ছে আমরা থার্মোডাইনামিক্সের মাধ্যমে নির্ধারণ করতে পারবো। সো সেই থার্মোডাইনামিক্সগুলো হচ্ছে আমাদের এখানে শেখানো হয়। এরপর কাইনেটিক্স, থার্মোডাইনামিক্সের মাধ্যমে আমরা কি নির্ধারণ করব, ধরা যাক যে আমি এফসিসি ফেজে আসি, এফসিসি থেকে আমি বিসিসিতে যাব, সেটা আমার থার্মোডাইনামিক্স দিয়ে আমি প্রমাণ করলাম যে যাওয়া সম্ভব, বাট এইটা যাইতে আমার টাইম কতক্ষণ লাগবে সেটা কিন্তু আমাকে কাইনেটিক্স দিয়ে নির্ধারণ করতে হবে। কারণ দেখা গেল যে আমি আমার বাসা থেকে ভার্সিটিতে যাওয়া সম্ভব, বাট যাইতে হচ্ছে আমার 100 বছর লাগবে। সো আমার কিন্তু এখানে এই যাওয়ার ওয়েটা কিন্তু ফিজিবল না। সো কাইনেটিক্স দিয়ে আসলে ওরকম আমাদের হিসাব নিকাশগুলো করা হয়, যে আমি এক ফেজ থেকে আরেক ফেজে যাব, বাট যাইতে আমার টাইম কতক্ষণ লাগবে, বা এটা আসলে থিওরিটিক্যালি পসিবল হইলেও বাস্তবে এটা আসলে প্র্যাকটিক্যালি কতটুকু পসিবল, সেই সব কাইনেটিক্স হচ্ছে আমাদের এখানে পড়ানো হয়। পরবর্তীতে হচ্ছে গ্লাস সায়েন্স অ্যান্ড টেকনোলজি। গ্লাসও কিন্তু এক ধরনের সিরামিক ম্যাটেরিয়াল। সিরামিক ম্যাটেরিয়ালের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা খুব হচ্ছে গিয়ে ব্রিটল হবে এবং মানে স্ট্রেংথ অনেক বেশি থাকবে, এরা অনেক শক্ত হবে, বাট এরা হচ্ছে ডিফর্ম খুব বেশি হবে না, ডিফর্ম হইতে গেলেই সে হচ্ছে ভেঙে চুরমার হয়ে যাবে। সো এটা হচ্ছে গিয়ে সিরামিক ম্যাটেরিয়ালের একটা বৈশিষ্ট্য, এবং গ্লাসও হচ্ছে গিয়ে এই সিরামিক ম্যাটেরিয়ালের মধ্যে পড়ে। কারণ গ্লাসের মধ্যে আমরা দেখি কি, গ্লাস কিন্তু মোটামুটি শক্ত হয়, বাট যখন সে ভেঙে যায় সে হচ্ছে চুরমার হয়ে যায় একদম ভেঙে। কারণ কি, সে যখন প্রথমে আমরা তাকে ফোর্স দিচ্ছি সে কিন্তু ডিফর্ম হচ্ছে না, তাহলে এই ফোর্সটা যাচ্ছে কোথায়, ফোর্সটা কিন্তু তার নিজের মধ্যে জমা হচ্ছে, তার মধ্যে অনেকটা ক্রোধ আকারে জমা হচ্ছে। বাট যখন সে সেটা সহ্য করতে না পারে, যখন সেটা ক্রোধটা কি ফেটে পড়ে, তখন হচ্ছে চুরমার, আমরা দেখতে পাই যে গ্লাসটা চুরমার হয়ে গেছে। সো গ্লাস সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আমাদের সেই গ্লাস ম্যানুফ্যাকচারিং প্রসেস, এবং গ্লাসের মধ্যে কিন্তু অনেক টাইপের গ্লাস থাকতে পারে, আমাদের সোডিয়াম পটাশিয়ামের বেস গ্লাস থাকতে পারে, আবার আমাদের হচ্ছে সোডিয়াম বেস কাঁচ থাকতে পারে। তারপর গ্লাসেরও কিন্তু আবার বুলেট প্রুফ আমাদের হচ্ছে গ্লাস হয়, আবার ল্যামিনেটেড হচ্ছে গ্লাস থাকে। তারপর গ্লাসের মধ্যেও কিন্তু আমাদের প্রপার্টিসের অনেক ব্যাপার স্যাপার থাকে, যেটা হচ্ছে গ্লাসের কম্পোজিশনের উপর ডিপেন্ড করে, গ্লাসের ম্যানুফ্যাকচারিং প্রসেসের উপর ডিপেন্ড করে, টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, প্রেশারের উপর ডিপেন্ড করে, অনেক কিছুর উপর কিন্তু ডিপেন্ড করে। তো সেগুলো হচ্ছে আমাদের এই কোর্সে পড়ানো হয়। এরপর সিরামিক ফেজ ডায়াগ্রামস অ্যান্ড মাইক্রোস্ট্রাকচারস। তো ফেজ ডায়াগ্রাম হচ্ছে গিয়ে টেম্পারেচার, প্রেশার, কম্পোজিশনের উপর ডিপেন্ড করে একটা ম্যাটেরিয়ালের একটা মানচিত্র, যেটা থেকে আমরা বুঝতে পারবো এই টেম্পারেচারে, এই কম্পোজিশনে আমার ম্যাটেরিয়ালটার মধ্যে কোন কোন ফেজ থাকবে। সো সিরামিক ফেজ ডায়াগ্রামে আমরা সিরামিক ম্যাটেরিয়ালের এই ফেজ ডায়াগ্রামগুলো দেখি, যেমন হচ্ছে ইট্রিয়া, জিরকনিয়া, এসব হচ্ছে বিভিন্ন সিরামিক ম্যাটেরিয়াল। সো এই সিরামিক ম্যাটেরিয়ালগুলো কোন টেম্পারেচারে কোন ফেজে থাকবে সেগুলো হচ্ছে আমরা এই সিরামিক ফেজ ডায়াগ্রামের মধ্যে দেখতে পাই। এবং মাইক্রোস্ট্রাকচার, যে একটা আমরা তো ধরা যাক যে এটা একটা ম্যাটেরিয়াল, এটাকে আমি দেখতেছি, এখন আমি এটাকে বাল্ক স্কেলে দেখতেছি, আর ধরা যাক যে আমি একটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখতেছি, তখন সেটা হচ্ছে একটা ম্যাক্রোস্কোপিক আমি ভিউ পাবো। আর এখন যদি আমি একটা মাইক্রোস্কোপ দিয়ে যদি এটাকে দেখি, তাহলে সেটা কি হবে, মাইক্রোস্কোপিক একটা ভিউ হবে।
সো মাইক্রোস্কোপিকভাবে যদি আমি কোনো একটা ম্যাটেরিয়ালকে দেখি তাহলে আমি সেই ম্যাটেরিয়ালের মাইক্রো স্ট্রাকচার দেখতে পাই। তো সিরামিক ম্যাটেরিয়ালের মাইক্রো স্ট্রাকচার দেখেও কিন্তু আমি অনুধাবন করতে পারবো সেটার মধ্যে কি কি ফেস আছে, কি কি প্রপার্টিস আছে। তো সেগুলো হচ্ছে আমাদের এখানে পড়ানো হয়। এবং ফেস ডায়াগ্রামের সাথে মাইক্রো স্ট্রাকচারের একটা রিলেশন আছে। কারণ কি, আমার ফেস ডায়াগ্রামে অমুক টেম্পারেচারে অমুক ফেস আছে এবং ওই ফেসটার মাইক্রোস্ট্রাকচার কি একরকম হবে, এবং আরেকটা টেম্পারেচারে আরেকটা ফেসের মাইক্রোস্ট্রাকচার কি আরেক রকম হবে। সো ফেস ডায়াগ্রাম এবং মাইক্রোস্ট্রাকচারেরও একটা রিলেশনশিপ হচ্ছে এই কোর্সে পড়ানো হয়। এরপর আসতেছে ন্যানো ম্যাটেরিয়াল সিনথেসিস। তো ন্যানো ম্যাটেরিয়ালস হচ্ছে কি একটা অ্যাডভান্স ম্যাটেরিয়ালস। এখন এই ম্যাটেরিয়ালগুলো আমি সিনথেসিস করব কেমনে, সেটা হচ্ছে গিয়ে টপ ডাউন প্রসেস আছে, বটম টু টপ প্রসেস আছে। অর্থাৎ হচ্ছে গিয়ে এই ন্যানো ম্যাটেরিয়ালস হচ্ছে কি একটা ম্যাটেরিয়ালের মধ্যে অনেক ন্যানো পার্টিকেল থাকবে। আর ন্যানো পার্টিকেলের বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে তার সারফেস এরিয়া অনেক বেশি। লাইক হচ্ছে গিয়ে ধরা যাক যে আমার কাছে এই রিমোটটা আছে, এখন এটার যে সারফেস এরিয়া, এখন আমি যদি এটাকে ভেঙে টুকরা টুকরা করি, টুকরা সংখ্যা যত বেশি হবে এটা টোটাল আলটিমেটলি সারফেস এরিয়ার টোটাল ভ্যালুটা কি অনেক বেশি বাড়তে থাকবে। এখন আমি যদি কাটতে কাটতে এটাকে ন্যানো পার্টিকেল পর্যায়ে নিয়ে যাই তাহলে তার সারফেসটা কি অনেক বেশি হবে। সেক্ষেত্রে কি তার প্রপার্টিসগুলো হচ্ছে অনেক ভালো হবে। তার এই আমার হচ্ছে গিয়ে তার কি রিয়াকশন রেট ভালো হবে, তার হচ্ছে এনভায়রনমেন্টের সাথে তার হচ্ছে গিয়ে ইন্টারাকশনটা অনেক অন্যরকম হবে, ট্রেডিশনাল ম্যাটেরিয়ালস থেকে অনেক অন্যরকম হবে। সো এই ন্যানো ম্যাটেরিয়ালসগুলো আমি কীভাবে সিনথেসাইজ করতে পারি, তার অনেক প্রসেস আছে, যেমন সল জেল প্রসেস আছে এবং অনেক মডার্ন প্রসেসেস আছে যেটার মাধ্যমে আমি ন্যানো পার্টিকেল হচ্ছে ফর্ম করতে পারি। সো সেগুলো হচ্ছে আমাদের এই কোর্সে শেখানো হবে। এখন আমার ইলেকট্রনিক প্রপার্টিস অফ ম্যাটেরিয়ালস। এখন ধরা যাক যে আমার একটা ল্যাপটপের মধ্যে প্রসেসর আছে, আবার হচ্ছে আমার র্যাম আছে এবং মাদারবোর্ড আছে। এগুলোর মধ্যে কি বিভিন্ন সিরামিক্স কিন্তু ইউজ হয়। সো ওই সিরামিক্সগুলোর মধ্যে কিন্তু আমার ইলেকট্রনিক প্রপার্টি লাগবে, সেগুলো হচ্ছে ব্যান্ড গ্যাপ, ফার্মি এনার্জি, সেগুলো কিন্তু আমার সুইটেবল হওয়া লাগবে। সো সেসবের ক্যালকুলেশন, সেসবের হিসাব নিকাশ এবং হচ্ছে গিয়ে ডিজাইন, এসব হচ্ছে আমাদের ইলেকট্রনিক প্রপার্টিস অফ ম্যাটেরিয়ালসে পড়ানো হবে। এরপর হচ্ছে প্রিন্সিপলস অফ ডিফেক্টস, ডিফরমেশন অ্যান্ড ফ্র্যাকচার। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এই ডিফেক্টস ইঞ্জিনিয়ারিং দিয়ে কিন্তু অনেক মাইন্ড ব্লোয়িং হচ্ছে অনেক কাজ করা যায়। ডিফেক্ট ইঞ্জিনিয়ারিং দিয়ে ইভেন হচ্ছে র্যাম তৈরি করা যায়, যেগুলো হচ্ছে গিয়ে মানে ম্যাটেরিয়ালের মধ্যে অ্যাটমিক স্কেলে ডিফেক্ট তৈরি হবে এবং ওই ডিফেক্টকে আমি কন্ট্রোলের মাধ্যমে ম্যাটেরিয়ালের মধ্যে অনেকগুলো প্রপার্টিস হচ্ছে জেনারেট করতে পারবো। এরপর ডিফরমেশনের ফ্র্যাকচার, সেগুলোকেও কিন্তু আমার কি হিসাব নিকাশের মধ্যে নিয়ে আসতে হবে, অনেক ক্যালকুলেশনের মধ্যে নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে আমাদের এই কোর্সের মাধ্যমে আমাদের শেখানো হবে। এরপর হচ্ছে ক্যারেক্টারাইজেশন অফ সিরামিক্স অ্যান্ড ন্যানো ম্যাটেরিয়ালস। এখন ধরা যাক যে একটা সিরামিক ম্যাটেরিয়াল মধ্যে কোন কোন ফেস আছে, সেটা আমাকে কি আমি কিন্তু চোখের দেখায় বুঝতে পারবো না, আমাকে কি টেস্ট করতে হবে বিভিন্ন। সেই সব টেস্টিংয়ের যে প্রসেস সেটাকেই বলা হয় ক্যারেক্টারাইজেশন অফ সিরামিক্স, মানে সিরামিক্সের ক্যারেক্টারিস্টিক্স বোঝা। সেটার জন্য হচ্ছে এক্সআরডি করতে হয়, এসিএম করতে হয়, টিজিএ করতে হয়, তারপর হচ্ছে এফটিআইআর করতে হয়। বিভিন্ন হচ্ছে গিয়ে টেস্টিংয়ের মাধ্যমে আমি ওই সিরামিকটা ক্যারেক্টারাইজেশন করতে পারবো। এরপর দেখো ন্যানো ম্যাটেরিয়ালস। এখন আমি সিরামিক্স তৈরি করলাম, এটার মধ্যে ন্যানো পার্টিকেলস তৈরি হবে কিনা সেটাকে আমি দেখতে পাবো। কারণ কি, সেটা চোখের দেখে কিন্তু আমি দেখতে পাবো না, কারণ ন্যানো মানেই হচ্ছে সেটা অনেক ছোট। সেটা তো আমি চোখের দেখে আমি বুঝতে পারবো না যে আমি সিনথেসাইজ করলাম, আমি একটা সিরামিক সিনথেসাইজ করলাম, ঠিকঠাক মতো করলাম, বাট এটা আলটিমেটলি ন্যানো পার্টিকেল যখন তৈরি হয়েছে সেটা আমি বুঝবো কেমনে। সেটা বোঝার জন্য কিন্তু আমাকে টেস্টিং করতে হবে। সেটার মধ্যে ন্যানো পার্টিকেল হইলে তার যে প্রপার্টিস ডেভেলপ করার কথা, ওই প্রপার্টিসগুলোর আমি বিভিন্ন টেস্টিং আমাকে করতে হবে, আমাকে এক্সআরডি করতে হবে। এক্সআরডি দিয়ে আমি কোন কোন ফেজ তৈরি হয়েছে সেটা দেখতে পাবো। তারপর আমি এসিএম করতে হবে। এসিএম হচ্ছে একটা ইলেকট্রন মাইক্রোস্কোপ, সেটা দিয়ে আমরা দেখবো যে ন্যানো পার্টিকেল যে তৈরি হয়েছে তাদের ডায়ামিটার কত কত। একটা ন্যানো পার্টিকেলের ডায়ামিটার যদি 100 ন্যানোমিটারের কম হয় তাহলে সেটাকে হচ্ছে ন্যানো পার্টিকেল বলা হয়। তো সেগুলো হচ্ছে আমাদের এই কোর্সে শেখানো হবে যে কিভাবে সেই ক্যারেক্টারাইজেশন করা হয়, তারপর ক্যারেক্টারাইজেশন কোন ম্যাটেরিয়ালের জন্য হচ্ছে কোন ক্যারেক্টারাইজেশনটা সুইটেবল, কোন প্রপার্টিসের জন্য কোন টেস্টিংটা আমাকে করতে হবে, এবং এই টেস্টিং মেথডগুলো হচ্ছে কীভাবে কাজ করে, সেগুলো হচ্ছে আমাদেরকে এই কোর্সে শেখানো হয়। এরপর হচ্ছে স্ট্রাকচারাল সিরামিক্স অ্যান্ড রিফ্র্যাক্টরিজ। সো স্ট্রাকচারাল সিরামিক্স হচ্ছে আমাদের ধরো যে দালান কোঠায় বিভিন্ন স্ট্রাকচার সিরামিক্স ইউজ হয়। তবে এছাড়া হচ্ছে রিফ্র্যাক্টরিজ হচ্ছে কি আমাদের হাই টেম্পারেচারে যেসব সিরামিক্স হচ্ছে ইউজ হয়। লাইক ধরা যাক যে
আমি হচ্ছে ব্লাস্ট ফার্নেসে আমি হচ্ছে মোল্ড একটা আয়রন তৈরি করতেছি, ফেরাস মেটালার্জি আমি করতেছি। সো এখন আমি মোল্টেন মেটাল ধরা যাক যে আমি সেখানে ব্লাস্ট ফার্নেসের মধ্যে তৈরি হচ্ছে, তার মানে কি ওই ফার্নেসের ভিতরে হচ্ছে আমার মেটাল হচ্ছে লিকুইড, তাহলে সেই ফার্নেসটা কিভাবে সলিড অবস্থায় আছে? ফার্নেসের মেল্টিং পয়েন্টটা ডেফিনেটলি আমার মোল্টেন মেটালের থেকে অনেক বেশি হইতে হবে, নাহলে তো ফার্নেসটাই গলে পড়ে যাবে। সো সেজন্য করে সেখানেও কিন্তু আমাদের কি ইউজ করতে হবে, আমাদের হচ্ছে রিফ্লেক্টরিজ ইউজ করতে হবে, অর্থাৎ ব্লাস্ট ফার্নেসের ভেতরে আমাকে সিরামিকের হচ্ছে বিভিন্ন লেয়ার দিয়ে রাখতে হবে, যেন আমার ভিতরে আমার হিটের কারণে মেটালটা গলে যাবে, আমার আয়রনটা গোলা অবস্থায় থাকবে, বাট আমার কিন্তু ব্লাস্ট ফার্নেসটা যেন অক্ষত থাকে। ব্লাস্ট ফার্নেসটাকে প্রোটেক্ট করার জন্য হচ্ছে গিয়ে এই রিফ্লেক্টরিজ ইউজ করা হয়, এবং এটাকে রিফ্লেক্টরিজ লাইনিং বলা হয়, যার মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে এই ব্লাস্ট ফার্নেস এবং অন্যান্য যে ফার্নেসগুলা সেখানে হচ্ছে গিয়ে এইসব রিফ্লেক্টরিজ ইউজ হয়। সো এরপর হচ্ছে আমাদের এই এনসিতে অনেক অ্যাডভান্স কোর্সেস পড়ানো হয়। ফার্স্ট অফ অল ইলেকট্রোসিরামিক্স হচ্ছে গিয়ে সেমিকন্ডাক্টর, সুপার কন্ডাক্টর, প্রসেসর, তারপর সিলিকন চিপস, র্যামের মধ্যে যেসব আমাদের হচ্ছে সিরামিক্স ইউজ হয়, এইসব ম্যাটেরিয়ালস হচ্ছে গিয়ে ইলেকট্রোসিরামিক্স, যেসব সিরামিক্সের মধ্যে ইলেকট্রনিক প্রপার্টিসটা অনেক বেশি। সো সেটা হচ্ছে আমাদের এই কোর্সে পড়ানো হয়। এরপর হচ্ছে কম্পিউটেশনাল মডেলিং অফ ন্যানো স্ট্রাকচারস। সো এই আমাদের হচ্ছে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আমরা কিভাবে এই যে ন্যানো স্ট্রাকচার নিয়ে কাজ করতে পারি সেটা হচ্ছে আমাদের এই কোর্সে পড়ানো হয়। এরপর হচ্ছে থিন ফিল্ম টেকনোলজি। এখন আমাদের বিভিন্ন সার্ফেস লেভেলে অনেক থিন একটা লেয়ার দিতে হয়, মানে আমার বেস মেটালটা থাকবে একরকম, এখন বেস মেটালটা ধরা যাক যে তার উপর হচ্ছে আমাকে একটা পাতলা একটা কোটিং দেওয়া হয়, এবং কোটিং এর থিকনেসটা হয় ন্যানোমিটার স্কেলে। সো ওই আমার ফিল্মটা আমি কিভাবে ডেভেলপ করতে পারি, এখন ওই ফিল্মের কারণে হচ্ছে গিয়ে আমার ম্যাটেরিয়ালটা যখন একটা সার্ভিস লেভেলে যাবে সেটা হচ্ছে অনেক বেটার প্রপার্টিস দিতে পারে। সো ওই থিন ফিল্মগুলো আমরা কিভাবে ফেলতে পারি, থিন ফিল্ম ফেলার জন্য আমার কি লাগবে, একটা সাবস্ট্রেট লাগবে, সাবস্ট্রেটের উপর আমি অ্যাটম হচ্ছে বসাবো, কারণ এই অ্যাটম বসানোর প্রক্রিয়াটা অনেক রকম হইতে পারে, সেটা হচ্ছে ফিজিক্যাল ভেপার ডিপোজিশন হইতে পারে, কেমিক্যাল ভেপার ডিপোজিশন হইতে পারে, অনেকগুলো হচ্ছে ডিপোজিশন টেকনিক আছে, এবং এই ফিল্মটা ফেলার সময় হচ্ছে ভেপার লাগে, মানে ভেপার আমাদের হচ্ছে গিয়ে ভ্যাকুম লাগে, ভ্যাকুম করে নেওয়া লাগে, কারণ আমি যখন ন্যানো স্কেলে যখন আমি হচ্ছে ফিল্ম ফেলবো সেখানে কিন্তু আমার এনভায়রনমেন্টে কোনো ইম্পিউরিটি থাকতে পারবে না, কারণ আমার সার্ফেসে যদি ইম্পিউরিটি চলে আসে বা ময়লা চলে আসে আমার ফিল্মটা কিন্তু ভালো হবে না। এমনিতে আমি ফেলতেছি কি একটা ন্যানো থিকনেসের একটা ফিল্ম, সেখানে যদি ময়লা চলে আসে তাহলে কিন্তু আমাদের ফিল্মের কোয়ালিটি ভালো হবে না। আমাদের কিন্তু এখানে ভ্যাকুয়াম টেকনোলজিটাও এই থিন ফিল্ম টেকনোলজিতে অনেক বেশি ইউজ হয়। তবে এরপর আসতেছে আমাদের ন্যানো টেকনোলজি ফর এনার্জি কনভার্সন অ্যান্ড স্টোরেজ। সো এনার্জি কনভার্সন অ্যান্ড স্টোরেজে আমাদের হচ্ছে ন্যানো টেকনোলজির যে অ্যাপ্লিকেশন আছে সেটা হচ্ছে গিয়ে এই কোর্সে পড়ানো হয়। এরপর ন্যানো ফোটোনিক্স অ্যান্ড ম্যাগনেটিক ন্যানো স্ট্রাকচার্স, যে ফোটনকে ইউজ করে আমরা কিভাবে এই যে ন্যানো ম্যাটেরিয়ালসের সাথে আমরা ফোটনকে কিভাবে রিলেট করতে পারি, ইলেকট্রনের সাথে তো আমাদের ন্যানো ম্যাটেরিয়ালসের অনেক ইন্টারাকশন আছে, এখন ফোটন দিয়ে আমরা কিভাবে এই ইন্টারাকশনগুলো ঘটাতে পারি, এবং ম্যাগনেটিক ন্যানো স্ট্রাকচারস, যে ন্যানো পার্টিকেলের যে ম্যাগনেটিজম সেগুলো ইউজ করে আমরা যে কীভাবে বেটার হচ্ছে ম্যাটেরিয়ালস তৈরি করতে পারি সেটা হচ্ছে এখানে পড়ানো হয়। যেমন হচ্ছে আমাদের র্যাম তৈরির ক্ষেত্রেও কিন্তু র্যাম, তারপর হচ্ছে এসএসডি, এইচডিডি এসবেও কিন্তু ম্যাগনেটিজমের মাধ্যমে হচ্ছে গিয়ে আমাদের মেমোরি ডিভাইস তৈরি করা হয়। তো সেখানে ক্ষেত্রে আমাদের কিন্তু ম্যাগনেটিক ন্যানো স্ট্রাকচারের প্রয়োজন হয়, যেগুলো হচ্ছে আমাদের এই কোর্সে পড়ানো হবে। এরপর প্রিন্সিপলস অফ ন্যানো ফ্যাব্রিকেশন, যে আমরা হচ্ছে গিয়ে একটা ন্যানো পার্টিকেল দিয়ে একটা ডিভাইস তৈরি করব, ওই ডিভাইসের আমাদের প্রসেসিংটা কীরকম হবে, সেই ফ্যাব্রিকেশন টেকনিকটা কীরকম হবে, কী কী টেকনিকে হচ্ছে গিয়ে এই ন্যানো পার্টিকেল দিয়ে আমি হচ্ছে গিয়ে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস তৈরি করতে পারি, সেটা হচ্ছে আমাদের এই কোর্সে পড়ানো হবে। এরপর হচ্ছে এমইএমএস, এনইএমএস, এগুলো হচ্ছে বিভিন্ন ডিভাইস যেখানে হচ্ছে আমাদের ন্যানো স্ট্রাকচার বিভিন্ন ডিভাইসগুলো হচ্ছে কীভাবে আমরা ইউজ করে হচ্ছে বিভিন্ন ইলেকট্রিক্যাল পারপাসে এবং মেকানিক্যাল পারপাসে হচ্ছে ইউজ করতে পারি, এইসব হচ্ছে আমাদের এখানে এই কোর্সটায় পড়ানো হয়। এরপর আছে হচ্ছে সিন্টারিং অ্যান্ড থার্মাল প্রসেস। একটা ন্যানো পার্টিকেল যখন আমরা তৈরি করি এটা কিন্তু অনেক সময় হিটিং করা লাগে, একটা নির্দিষ্ট টেম্পারেচারে নেওয়া লাগে, যাতে করে তাদের অ্যাটমগুলো হচ্ছে সাজসজ্জা করতে পারে নিজেদের মধ্যে। আমি ধরা যাক যে একটা ন্যানো পার্টিকেল তৈরি করলাম, বাট এরা হচ্ছে প্রাথমিকভাবে খুব একটা ওরিয়েন্টেড অবস্থায় থাকে না, বাট আমি যখন
একটা টেম্পারেচারে তাকে উঠাবো এবং নামাবো, তখন তার মধ্যে ডিফিউশন হয়ে তারা হচ্ছে একটা সাজসজ্জার মধ্যে চলে আসে। সেটা হচ্ছে গিয়ে সিন্টারিং অ্যান্ড থার্মাল প্রসেস। সেটা হচ্ছে আমাদের এখানে করা হয় যে সিন্টারিংয়ের মাধ্যমে কি কি এই আমার স্ট্রাকচারের মধ্যে কি চেঞ্জ আসতেছে, ডিফিউশন হচ্ছে, এগুলোর ক্যালকুলেশন, এভাবে আমাকে কত টেম্পারেচারে এখানে উঠাইতে হবে, কত টেম্পারেচারে উঠায় কতক্ষণ ধরে আমাকে এই টেম্পারেচারটা ধরে রাখতে হবে, কত দ্রুত আমি ঠান্ডা করব, কত দ্রুত আমি এই স্যাম্পলটাকে আমি হিটিং করব, সেটা হচ্ছে আমাকে এই কোর্স মাধ্যমে আমি ধারণা পাবো। পরবর্তীতে আসছে যে সিলেকশন অ্যান্ড পারফরমেন্স অফ ম্যাটেরিয়ালস। সো এখানে হচ্ছে আমার ম্যাটেরিয়াল সিলেকশন এবং ওই ম্যাটেরিয়াল সিলেক্ট করে আমি একটা ম্যাটেরিয়াল একটা সার্ভিস লেভেল একটা প্রোডাক্ট বানানোর পর ওটার পারফরমেন্স কেমন আসতেছে সেটা হচ্ছে আমি এই কোর্সের মাধ্যমে দেখতে পারবো। এরপর আসতেছে সিমেন্ট এবং কংক্রিট, এরাও কিন্তু আমাদের সিরামিক ম্যাটেরিয়াল। সিরামিক আসলে কি সিরামিক হচ্ছে কি যে কোনো একটা মেটালের অক্সাইড বা নাইট্রাইট ফর্ম। সেই অক্সাইড বা নাইট্রাইট ফর্মটা কিন্তু আমাদের বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে আমরা দেখি, যেটার মধ্যে সিমেন্ট এবং কংক্রিটও কিন্তু ইনক্লুডেড। সিমেন্ট এবং কংক্রিটের মধ্যে আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইড থাকে, আমাদের হচ্ছে গিয়ে আরও বিভিন্ন অক্সাইডের বিভিন্ন হচ্ছে আমাদের মলিকিউলস থাকে এবং কম্পাউন্ড থাকে। সো এখানেও আমাদের হচ্ছে এই সিরামিক ইঞ্জিনিয়ারিংয়ের হচ্ছে আমাদের নলেজ দরকার। এরপর আমাদের এই ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করানো হয় স্টুডেন্টদেরকে। সেখানে হচ্ছে একটা ইন্ডাস্ট্রিতে হচ্ছে গিয়ে কয়েক সপ্তাহের জন্য স্টুডেন্টদেরকে পাঠানো হয় এবং তারা হচ্ছে গিয়ে ওভারঅল ওই ইন্ডাস্ট্রির ম্যানুফ্যাকচারিং প্রসেস, ম্যানেজমেন্ট এবং অন্যান্য যাবতীয় যেসব ব্যবস্থাপনা সেগুলো হচ্ছে তারা দেখতে পায় বাস্তবভাবে, এবং তারা যে এত বছর ধরে থিওরিটিক্যাল নলেজ অর্জন করেছে সেটা হচ্ছে গিয়ে সার্ভিস লেভেলে এবং ফিল্ড লেভেলে সেগুলো কীভাবে অ্যাপ্লিকেশন সেগুলোর হয় সেটা হচ্ছে তারা বুঝতে পারে। এরপর ক্যাপস্টোন প্রজেক্ট আছে, যেখানে হচ্ছে গিয়ে এই ন্যানো ম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিংয়ের যে তারা কোর্স থেকে তারা যে জ্ঞান অর্জন করেছে সেগুলো ইউজ করে তাদেরকে যে কোনো একটা প্রোডাক্ট বা যে কোনো একটা সার্ভিস ক্রিয়েট করে প্রেজেন্ট করতে হয়। সেটা হচ্ছে গিয়ে এখানে অনেক ভ্যালু মানে অনেক নম্বর হচ্ছে এখানে থাকে, যেটা হচ্ছে প্রত্যেককেই হচ্ছে করতে হয়। এরপর হচ্ছে থিসিস করতে হয়, যে এই ন্যানো ম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিংয়ের উপর যে কোনো একটা টপিকে রিসার্চ করতে হয় প্রত্যেক স্টুডেন্টদেরকে, এবং তারা হচ্ছে গিয়ে যে কোনো একজন সুপারভাইজারের আন্ডারে হচ্ছে গিয়ে এই থিসিসটা করে, এবং অনেকে হচ্ছে গিয়ে এই থিসিসটা পরে ইন্টারন্যাশনাল জার্নাল পাবলিশ করে। তারা কিন্তু পরবর্তীতে দেখা যায় যে বিভিন্ন অনেক ইন্টারন্যাশনাল ভালো ভালো ভার্সিটিতে হচ্ছে তারা পিএইচডির জন্য যায়। এখন ডিপার্টমেন্টাল কোর্সেস ছাড়াও অনেক নন ডিপার্টমেন্টাল কোর্সও হচ্ছে গিয়ে এখানে পড়ানো হয়, যেমন হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস, যেটা হচ্ছে ট্রিপলির হচ্ছে বিভিন্ন কোর্স একটা কোর্স। এরপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, যেটা হচ্ছে গিয়ে আমরা উচ্চ মাধ্যমিকে আমরা কি পড়ি, আমরা হচ্ছে স্থিতিবিদ্যা গতিবিদ্যা পড়ি, সেই স্থিতিবিদ্যা গতিবিদ্যার একটা হাইয়ার ভার্সন বা হচ্ছে ওটার বেসিকটা হচ্ছে এখানে কাজে লাগে। এরপর হচ্ছে মেকানিক্স অফ সলিডস, এটাও একটা মেকানিক্যালের কোর্স, এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং অ্যান্ড ক্যাড। সো এখানে আমাদের হচ্ছে বিভিন্ন ডিজাইনিং, সফটওয়্যার ডিজাইনিং হচ্ছে এখানে শেখানো হয়, অটোক্যাড, সলিড ওয়ার্কস এসব সফটওয়্যার হচ্ছে আমাদেরকে এখানে শেখানো হয়। এরপর কম্পিউটার প্রোগ্রামিং অ্যান্ড নিউমেরিক্যাল অ্যানালিসিস, অর্থাৎ প্রোগ্রামিংয়েরও কিন্তু আমাদের নলেজ দরকার হবে, কারণ আমরা যখন বিভিন্ন ম্যাটেরিয়ালকে অ্যানালাইসিস করব, স্ট্রাকচার অ্যানালাইসিস করব, প্রপার্টি অ্যানালাইসিস করব, আমরা কিন্তু কাগজে কলমে ক্যালকুলেশন করার যুগ আর নাই। আমরা এখন অনেক মডার্ন অনেক ম্যাটেরিয়ালস চলে আসছে, মডার্ন টেকনোলজি, আমাদের কিন্তু আসলে সফটওয়্যারের মাধ্যমে কাজ করতে হয়, এবং ওই সফটওয়্যারগুলো কারা তৈরি করবে? ধরা যাক যে একটা ন্যানো স্ট্রাকচারের অ্যানালাইসিস করার জন্য একটা সফটওয়্যার দরকার। এখন একজন সিএসসি ইঞ্জিনিয়ার, তার হচ্ছে সফটওয়্যার নলেজ ভালো আছে, বাট তার কিন্তু ওই নলেজটা ম্যাটেরিয়াল সায়েন্সে কীভাবে অ্যাপ্লাই হবে সেটা কিন্তু তার ধারণা নাই। সো সেই সফটওয়্যারগুলো তৈরির জন্য কিন্তু একজন ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারেরও প্রোগ্রামিং সম্পর্কে ধারণা থাকা লাগে। সো কম্পিউটার প্রোগ্রামিং এবং নিউমেরিক্যাল অ্যানালিসিসও এই কোর্সের মাধ্যমে এই ইঞ্জিনিয়ারদেরকে শিখিয়ে দেওয়া হয়। এরপর এনভায়রনমেন্টাল পলিউশনের ন্যানোম্যাটেরিয়ালস, ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ন্যানোম্যাটেরিয়ালস প্রস্তুত করার জন্য বিভিন্ন পলিউট এবং দূষিত পদার্থ হচ্ছে তৈরি হতে পারে। এখন ওগুলোকে আমরা কিভাবে ম্যানেজমেন্ট করতে পারি এবং কিভাবে আমি পলিউশনটা কমাইতে পারি, বা হচ্ছে গিয়ে সেই পলিউট বস্তুগুলোকে আমি কিভাবে হচ্ছে ভালোভাবে নিষ্কাশনের ব্যবস্থা করতে পারি, সেটা হচ্ছে আমাদের এই কোর্সে শেখানো হবে। এরপর ফান্ডামেন্টালস অফ ন্যানো বায়োটেকনোলজি, এটা হচ্ছে বিএমইর একটা কোর্স, সেটা হচ্ছে এখানে শেখানো হয় যে আমাদের ন্যানো টেকনোলজিটা আমাদের
বায়োমেডিক্যালি হচ্ছে কীভাবে কাজে লাগতে পারে সেটা হচ্ছে আমাদের এখানে শেখানো হবে। এরপর হচ্ছে প্রিন্সিপালস অফ হিট অ্যান্ড ম্যাস ট্রান্সফার, এটা হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা কোর্স, এটা হচ্ছে আমাদের এই ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে হচ্ছে শেখানো হয়। এছাড়াও ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো হচ্ছে আমাদেরকে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে হচ্ছে শিখিয়ে দেওয়া হয়। এছাড়াও হিউম্যানিটিসের হচ্ছে বিভিন্ন কোর্স থাকে, যেমন ইংলিশ, অ্যাকাউন্টিং, ইকোনমিক্স। কারণ একজন ইঞ্জিনিয়ার হয় কিন্তু যথেষ্ট না, একজন ইঞ্জিনিয়ার যখন ইন্ডাস্ট্রিতে কাজ করবে তখন কিন্তু তার বিজনেসেরও একটা মাইন্ড থাকা লাগবে, যে আমি একটা প্রোডাক্ট তৈরি করব, এই প্রোডাক্ট তৈরি করে আমি এই প্রপার্টি পাবো, এত টাকা আমি লাভ করতে পারবো, এবং আমার কিন্তু এসব ইকোনমিক্সের ব্যাপার স্যাপার আমার জ্ঞান থাকা দরকার, এবং অ্যাকাউন্টিং আমার জানা দরকার, যে আমি কত টাকা আমার আয় হচ্ছে, কত টাকা ব্যয় হচ্ছে, সেগুলো আর আমি ম্যানেজমেন্ট কীভাবে করতেছি। এবং ইংলিশেরও আমাদের নলেজ লাগবে। আমার ধরা যাক যে বাইরের কোনো ফরেন কোনো কোম্পানির সাথে ডিল করতেছি, আমাদের হচ্ছে ইংলিশে কথা বলা লাগবে, ইংলিশে হচ্ছে আমাদের প্রফিসিয়েন্সি লাগবে। এছাড়া আমরা বাইরের দেশে পিএইচডি করতে গেলেও আমাদের কিন্তু ইংরেজিতে দক্ষতা দরকার। এর পরবর্তীতে হচ্ছে আমাদের ক্যারিয়ার অপরচুনিটিস। আমরা এই এনসিইতে পড়ার পর আমরা ভবিষ্যতে কোন কোন সেক্টরে ক্যারিয়ার করতে পারি। ডেফিনেটলি আমাদের প্রথমেই হচ্ছে একটা ভাস্ট সেক্টর, সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজিতে হচ্ছে এনসিইর একটা মানে মেইন ক্ষেত্রটা হচ্ছে এখানে। এছাড়াও ইলেকট্রনিক্সে হচ্ছে অনেক অ্যাপ্লিকেশন আছে, যে আমাদের একটা কোর্স আমরা দেখেছি যে ইলেকট্রোসিরামিক্স। সো ইলেকট্রোসিরামিক্স, তারপর হচ্ছে ট্রানজিস্টর, এসবেও কিন্তু আমাদের সিরামিক ম্যাটেরিয়াল ইউজ হয়। সো সিরামিক ধরা যাক একটা ট্রানজিস্টর তৈরি হবে, এখন ওইটার জন্য যে আমাদের ম্যাটেরিয়ালসটা তৈরি করতে হবে, সেটার জন্য কিন্তু আমাদের এই সিরামিক্স ইঞ্জিনিয়ারকে দরকার হবে। সো ইলেকট্রনিক্সেও কিন্তু এই এনসিই ইঞ্জিনিয়ারদের হচ্ছে অনেক ভূমিকা রাখার সুযোগ আছে। এছাড়া সেমিকন্ডাক্টর, সুপার কন্ডাক্টর এগুলার নিয়ে আসতে হলে একজন এনসিই ইঞ্জিনিয়ার বা হচ্ছে একজন ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারের থেকে কিন্তু অন্য কেউ হচ্ছে ভালো অবদান রাখতে পারবে না। এছাড়া অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং, এখানেও কিন্তু আমাদের আসলে এই এনসিই ইঞ্জিনিয়ারদের অনেক কাজ করার সুযোগ আছে। এছাড়া এনার্জি, বায়োমেডিক্যাল, ডিফেন্স, এখানেও হচ্ছে গিয়ে এনসিই ইঞ্জিনিয়াররা অবদান রাখতে পারে। এরপর হচ্ছে গিয়ে আমাদের বিদেশেও অনেক সুযোগ আছে এনসিই ইঞ্জিনিয়ারদের। তারা হচ্ছে হায়ার স্টাডিতে যাইতে পারে, অথবা হায়ার স্টাডি করার পর তারা বিদেশে বিভিন্ন জব করতে পারে। এখন আমাদের এনসিই যেহেতু আমাদের একটা রিসেন্টলি নতুন ডিপার্টমেন্ট, তো আমরা হচ্ছে এমএমইর গ্র্যাজুয়েটদেরকে হচ্ছে গিয়ে পার্সপেক্টিভ থেকে ওদেরকে চিন্তা করতে পারি। কারণ এমএমইতে যারা একটা কোর্স করে যারা হচ্ছে যেই জ্ঞান অর্জন করে, এনসির সাথেও কিন্তু এমএমই কারিকুলামের অনেক মিল আছে। এবং এনসি টিচাররাও দেখা যায় যে অনেক ক্ষেত্রে বিএসসি করেছেন হচ্ছে গিয়ে এমএমইতে। সো আমরা যে এমএমইর অ্যালামনাইদের হায়ার স্টাডির রেকর্ডটা দেখি, তাদের মধ্যে অনেকে এমআইটিতে পড়াশোনা করেছেন, কার্নেগি মেলনে পড়াশোনা করেছেন, পিএইচডি করেছেন, তারপর ক্যালিফোর্নিয়া, মিশিগান, পার্ডু, জর্জিয়া, এসব টপ ইউনিভার্সিটিতে কিন্তু এই ম্যাটেরিয়ালস এবং ন্যানো ম্যাটেরিয়ালসের অনেক অ্যালামনাইরা হচ্ছে গিয়ে এইসব ভার্সিটিতে পড়াশোনা করেছেন। এবং এছাড়াও এটা তো হচ্ছে আমাদের টপ 10 বা টপ 50 র্যাঙ্কিংয়ে ভার্সিটিস। এছাড়াও কিন্তু টপ 50, টপ 100-এর অসংখ্য ভার্সিটিতে এই অ্যালামনাইরা হচ্ছে কাজ করছেন এবং পড়াশোনা করেছেন। এছাড়াও হচ্ছে গিয়ে বিভিন্ন ইন্টেল, গুগল, সিমেন্স, রোলস রয়েস, টয়োটা, এইসব সেক্টরেও কিন্তু ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ার, সিরামিক ইঞ্জিনিয়ারদের হচ্ছে অনেক জব অপরচুনিটিস রয়েছে। এরপর হচ্ছে আমরা যদি দেশে হচ্ছে চাকরির সুযোগ দেখি, তাহলে হচ্ছে গিয়ে আমাদের কিন্তু বিভিন্ন চাকরি আছে, বিএসআরএম, কেএসআরএম, একেএস, জিপিএস, এগুলা স্টিল মিল হইলেও এখানে কিন্তু আমাদের বিভিন্ন ফার্নেস ইউজ হয়। এবং ফার্নেসে কিন্তু আমরা একটু আগে দেখলাম যে রিফ্রেক্টরিস লাগে। সো ফার্নেসের ভিতর যে রিফ্রেক্টরিস এবং সিরামিক ম্যাটেরিয়াল যে সব ইউজ আছে, সেখানেও কিন্তু একজন এনসি ইঞ্জিনিয়ার অবদান রাখতে পারবেন। এছাড়া শাইনপুকুর সিরামিক্সের মতো যেসব সিরামিক্স ইন্ডাস্ট্রিজ আছে, সেগুলো হচ্ছে এনসি ইঞ্জিনিয়ারদের হচ্ছে অনেক ভালো জব অপরচুনিটি থাকবে। এছাড়া হচ্ছে গিয়ে এমএমইর যেসব হচ্ছে গিয়ে জব অপরচুনিটিস আছে, যেমন বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড, বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড, এইসব এমএমইর জব পোস্টিংয়েও কিন্তু একজন এনসি ইঞ্জিনিয়ার চাকরি পেতে পারেন। এছাড়া ওয়ালটন পাওয়ার প্ল্যান্টসেও এনসি ইঞ্জিনিয়াররা চাইলে অবদান রাখতে পারবেন। এছাড়া হচ্ছে বাংলাদেশে গভর্নমেন্ট জবের মধ্যে আছে বিসিএসআইআর, যেটা হচ্ছে আমরা সায়েন্স ল্যাব নামে চিনি। এখানে হচ্ছে এনসি ইঞ্জিনিয়াররা বিভিন্ন গবেষণা কাজে হচ্ছে গিয়ে চাকরি পেতে পারেন। এছাড়া হচ্ছে গিয়ে অ্যাটমিক এনার্জি কমিশন, এখানে হচ্ছে অনেক রিসার্চ হয়, এখানে হচ্ছে গিয়ে আমরা রিসার্চের অনেক পোস্টে হচ্ছে গিয়ে এনসি ইঞ্জিনিয়ারদেরকে ভবিষ্যতে দেখতে পারবো।
আর এই এমএমই এবং এনসি হচ্ছে গিয়ে অনেকটা রিসার্চ বেসড সাবজেক্ট। সো এইসব রিসার্চের কাজে হচ্ছে গিয়ে এই এমএমই এবং এনসি ইঞ্জিনিয়ারদের হচ্ছে অনেক ডিমান্ড আছে। এছাড়াও বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্লাস অ্যান্ড সিরামিক্স, এখানেও হচ্ছে গিয়ে এনসি ইঞ্জিনিয়ারদের ভালো একটা চাকরির সুযোগ আছে। এছাড়া বিটাক, পিডিবি, এখানেও এনসি ইঞ্জিনিয়াররাও কাজ করতে পারেন। সো আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে গিয়ে এই এনসির কোর্স কারিকুলাম, ডিপার্টমেন্টাল কোর্স, নন ডিপার্টমেন্টাল কোর্স, তাদের জব অপরচুনিটিস, তাদের হায়ার স্টাডিজের অপরচুনিটিস, এইসব নিয়ে কথাবার্তা বললাম। সো তোমার যদি মনে হয় যে এই কোর্সগুলা সম্পর্কে তোমার ভালো আইডিয়া আছে বা তোমার আগ্রহ আছে এবং ভবিষ্যতে তোমার এই বিষয়গুলোতে বা এই সেক্টরগুলোতে অবদান রাখার অনেক ইচ্ছা আছে, তুমি নিশ্চয়ই একদিন একজন এনসি ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে একজন এনসি ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারো এবং সেই ন্যানো টেকনোলজির এই জগতে তোমাকে অবশ্যই স্বাগতম। সবাইকে আসসালামু আলাইকুম। পরবর্তী নিশ্চয়ই আবার কোনো এক ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।